আপনি এখানেই দাঁড়ান, আমি আসতেছি। লেটস সে 30-year-old কেউ যদি একটা দল গঠন করে এবং সে ইলেকশনে দাঁড়াইতে চায়, 50-year-old বলবে না ও বয়সে ছোট, আমি ওরা দিব না। আমাদের দেশটা না গঠন সিটির মতো হয়ে গেছে, ফুল অফ কিওস। এই যে এই 2024-এর যে ইনসিডেন্টসটা, দিস ইজ গোয়িং টু চেঞ্জ সামওয়ান ইনভেস্ট বিহাইন্ড স্ট্যান্ড আপ ঢাকা. This can create that kind of industry like India and Bangladesh potential আছে. নাভিদ ভাইয়ের লাইফ টাইম সেভিংস নিয়ারলি 14-15 লাখ টাকা ওই জায়গায় ইনভেস্টেড ছিল। ইট ওয়াজ মানে ফুল পারফেক্ট কমেডি ক্লাব উইথ প্রপার ভিডিও, প্রপার লাইটিং, প্রপার স্টেজ, এভরিথিং। বেতন লইব, ঘুষও লইব, কিন্তু কাজ করিব না। কেন শুধু বেতন আর ঘুষ দিবেন, কাজ করবেন না? হোয়াট ইজ দিস? না, এমন না যে মানে এই জিনিসটা আমাকে সিম্বলাইজ করা হইতেছে। মানে লেখার উপরে একটা ছবি আছে, একটা নাক কাটা মানুষের। হ্যাঁ, দেখতে পারতেছি আমরা। মানে ব্যাপারটা হইতেছে কি, সে ঘুষ নিতে নিতে হয় না যে বাপমা বলে না তুই এটা করছিস আমার নাক কেটে যাবে, নিজের নাক নিজে কেটে ফেলতেছে অনুশোচনা একদম। তো এই টি শার্টটা অ্যাকচুয়ালি মানে এমন না যে আমি বানাইছি, আমি লিখছি, আমি দেখছি ভালো লাগছে, এটা কিনছি এবং আমার এটা পড়তে ভালো লাগে। মানে আমার মুখ খুলে বলতে হয় না আমার সোশ্যাল মেসেজিংটা কি, পড়ে নাও। সো দ্যাটস ভেরি ইজি সামটাইমস। আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আমি এটা পড়ে দাঁড়ায় আছি ঠিক মানে মাগরিবের আজানের একটু আগে। তো বাচ্চা পোলাপান এলাকায় ফুটবল খেলতেছে, একটা ছেলে আসলো, 6-7 বছর বয়স হবে, বেশি না। ও না অনেকক্ষণ তাকায় আছে এবং ওনার টেক্সটটা পড়তে পারতেছে না, মানে এত ভালো রিডিং না। ও হচ্ছে তাকায় আছে ছবিটার দিকে, বলছে যে আঙ্কেল এটা কি মুজিব নাকি জিয়া? আমি বলছি না, এটা ওরা কেউই না। এখন বলে যে না, তা আপনি কেন টি শার্ট পরে আসছেন ওনার? যে শুনো, এটা হচ্ছে একজন জনৈক ঘুষখোরের ছবি। ঘুষখোর এটা আবার কি? এটা ধরো এক টাইপের কাজ করে একজন মানুষ, সে শুধু ঘুষ খায়। হ্যাঁ, খাওয়া দাওয়া কি কাজ নাকি আঙ্কেল? না, মানে তার চাকরি আছে, সে ঘুষ খায়। তা এখন যে ঘুষখোর মানে কি? মানে তো আমি তোমাকে বুঝায় বলতে পারবো না, তুমি এক কাজ করো, তোমার আব্বুকে জিজ্ঞেস করো। মানে ছেলেটা একদম কমান্ডিং একটা থাকে না, কিছু মহল্লায় থাকে না যে গ্যাঞ্জামের মধ্যে বলে যে তুই এখানেই থাক, নড়বি না, আমি আসতেছি। একদম এমনি বলতেছে, আপনি এখানেই দাঁড়ান, আমি আসতেছি বলে চলে গেল। আমি দাঁড়ায় আছি, মানে আমি এমনিও দাঁড়াইছিলাম, দাঁড়াইছি। কিছুক্ষণ পর সে একটা ছোট খাতা নিয়ে আসছে, কলম নিয়ে আসছে, বলছে আপনি যে বলছেন না কি খোর, এটা লিখে দেন। ঘুষখোর ওয়ার্ডটা আমি লিখে দিছি, হ্যাঁ বড় করেই লিখছি। তারপর বলছে আব্বু আসলে জিজ্ঞেস করবো। আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে মানে জিনিসটা কতভাবে মানুষের কাছে কত কোয়েশ্চেন চলে আসে। অ্যান্ড একটা মানে 6-7 বছরের বাচ্চারও এই কৌতূহলগুলো থাকে। আরও ইন্টারেস্টলি আমার মনে হয়েছে যে এই বাচ্চাটা সে কিন্তু মুজিবরেও চিনে না, জিয়ারেও চিনে না। এই বাচ্চাটা কিন্তু এখন খুব খুশি, খুব নাচতেছে। হি হ্যাজ নো আইডিয়া হোয়াট জাস্ট হ্যাপেন্ড, হোয়াট দ্য নেশন ইজ গোয়িং থ্রু, বাট হি ইজ এনজয়িং। মানে স্বাধীনতাটা উপভোগ করতেছে, বাট ও জানে না আসলে স্বাধীনতা জিনিসটা কি। এক্স্যাক্টলি, জিনিসটা কিসের কারণে, কেন আমরা এত খুশি, কেন সবাই এত এরকম মুডে আছে, হ্যাঁ, বাট সে কিন্তু খুব এনজয় করতেছে। সো মানে এটা খুব ইন্টারেস্টিং লাগলো মানে এই ব্যাপারটা। আমরা এখন মানে আমাদের যে কারেন্ট সিচুয়েশন আমাদের দেশের বা আমাদের পুরো জাতির, দেখা গেছে সবাই এখন স্বাধীনতার একটা আনন্দ পাচ্ছে বা স্বাধীনতাটা উপভোগ করতেছে, কিন্তু আসলে দিন শেষে স্বাধীনতাটা অর্জনের চেয়ে রক্ষা করাটাই কিন্তু কঠিন। যেটা হয়তো আমরা অনেক উদাহরণ এখন দেখতেছি যে আসলে অনেকেই অনেকভাবে জিনিসটারে মিস ইউজ করতেছে বা হচ্ছে অনেক জিনিসটারে হয়তো অনেকভাবেই ব্যবহার করতেছে। তো আপনার মতে স্বাধীনতাটাকে আসলে কিভাবে রক্ষা করা উচিত? অনেস্টলি স্বাধীন বলতে কিছু নাই পৃথিবীতে, ঠিক আছে? এভরিথিং ইজ বাউন্ড বাই আ সার্টেন অ্যামাউন্ট অফ রুলস অ্যান্ড রেগুলেশন। ওই রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে থেকে আমাদের ইন্ডিভিজুয়ালিটির মধ্যে যে ডেমোক্রেটিক রাইটস দেওয়া আছে, আমাদের ডেমোক্রেটিক রাইটসগুলোকে আমরা প্র্যাকটিস করতে পারবো, ওই জায়গাটাকে আসলে বলে স্বাধীনতা। মানে পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে তুমি যা ইচ্ছা তাই করবা, এটা নাই। একটা আইন আছে, প্রত্যেকটা জিনিসের একটা ল আছে, প্রত্যেকটা কাজের মানে বিপরীতে কিছু
পানিশমেন্ট আছে, তো এটা আছে, এটা এক্সিস্ট করে। বাট মডার্ন স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের রাইটসগুলোকে আমরা অর্জন করব। থাকে না, আমাদের রাইটস ছিল যে খাদ্য, বস্ত্র, এখন চলে আসছে ইন্টারনেটও আমাদের রাইটস। সো এই জিনিসগুলো আমাদের যাতে আসে একটা গভর্নিং বডির কাছে, আমরা যাতে এটাকে ডিমান্ড করার জন্য আলাদাভাবে আমাদের তাকে পুশ করতে না হয়, এটা যাতে সে আমাদের অলওয়েজ এনশিওর করে, এটাই আসলে স্বাধীনতা। তো এই এনশিওরিটির জায়গা থেকে আবার আসে ধরেন আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার কাছে মানুষের অনেক বেশি আশা যে উনি হয়তো দেশটাকে একদম চেঞ্জ করে ফেলবে, ইউএসএ বানা ফেলবে বা হচ্ছে সিঙ্গাপুর বানা ফেলবে। আসলে এই আশাগুলা কতটা যৌক্তিক, বা একটা মানুষ তার যোগ্যতা থাকলে সে একটা নেশনকে চেঞ্জ করে ফেলতে পারবে, সেই দেশের নাগরিক যদি ওই লেভেলের ম্যাচিউর বা এডুকেটেড না হয়? আসলে এখন ইন্টারেস্টিংলি এবারে টি শার্ট আবার ফেরত আসবো, আচ্ছা ঠিক আছে? আমরা হচ্ছে একটা বড় পলিটিক্যাল রিজিমকে ওভারথ্রো করছি কারেন্টলি, কিন্তু করাপশান কিন্তু সিস্টেমের ভিতর, করাপশানের এজেন্টগুলো আছে এখনও। একটা নেতা সে হচ্ছে একটা সার্টেন ল এনফোর্সমেন্ট এজেন্সি অথবা কোনো একটা সচিব বা সরকারি কর্মকর্তাদের থ্রুতে এইগুলাকে বাস্তবায়ন করছিল। আলটিমেটলি কিন্তু আমি আপনি গিয়ে নেতাকে ঘুষ দিই নেই, আমরা গিয়ে ঘুষ দিছি লেটসে পাসপোর্টের দালালকে, আমরা ঘুষ দিছি কোনো একটা জায়গায় কোনো একটা হচ্ছে মানে সরকারি কর্মকর্তাকে। এই কর্মকর্তারাও আছে, দালালও আছে, এবং এই সিস্টেমটাকে আমরা মেনে নিয়ে তাদেরকে দিছি বিকজ উই ফেল যে এটা ছাড়া উপায় নেই। সো আমরা অ্যাজ কমন সিটিজেন্স আমরা যদি এখন এটাকে বলি যে না আমরা দিব না, তাহলে এই ডেভেলপমেন্টের মানে ফার্স্ট স্টেপটা শুরু হবে। একটা কথা কিন্তু এখন পপুলার হচ্ছে যে নিজের সংস্কার করুন, এটা খুব ইম্পর্ট্যান্ট। ছোট্ট এক্সাম্পল যদি দেই, কয়েকদিন আগ পর্যন্ত আমাদের দেশের ছাত্ররা ট্রাফিক মেনটেন করছে। ইন্টারেস্টিংলি প্রচুর মানুষ গিয়ে হচ্ছে হ্যাঁ ছাত্ররা কেন ট্রাফিক মেনটেন করে, জায়গায় জায়গায় দাঁড় করায়, এই করে সেই করে, হ্যাঁ এত লাইন নিয়ে ইয়া করে, রাস্তার মাঝখানে দাঁড়ায় যায়। যেদিন ছাত্ররা উঠছে, যেদিন ট্রাফিক নর্মাল হয়েছে, ট্রাফিক পুলিশরা আসছে, সেদিন থেকে আজ পর্যন্ত একদিনও মানুষ কমপ্লেন করা ছাড়ে নাই যে অনেক জ্যাম, আগেই ভালো ছিল। আমাদের এই একটা মানে সিস্টেম হয়ে গেছে, আমরা বলি আগেই ভালো ছিল। আমাদের কাছে স্বাধীনতা হয়ে গেছে কি আমি যা চাই তাই করব, তুই আটকাবি কেন, এটা হয়েছে। অনেকে তো বলাও শুরু করছে যে স্বাধীন তো হয়েছে, বাট স্বাধীনে আসলে লাভ হইলো কি? এক্স্যাক্টলি, অনেকে বলাও শুরু করছে। এক্স্যাক্টলি। সো এই জাস্ট এক্সাম্পল দিয়েই বোঝানো যায় যে অ্যাকচুয়ালি আমরা অ্যাজ সিটিজেন্স মানে কতটুকু অ্যাকচুয়ালি এখানে পজিটিভলি কাজ করতেছি। আর সবচেয়ে বড় কথা, স্টুডেন্টরা এখনও ছোট, ওদের বয়স কম। তার মানে কি, মানে একটা ব্যাপার ছিল না সিনিয়ররা লিড করবে, আমরা যারা জুনিয়র আমরা তাদের ফলো করব, এখন কিন্তু পাল্টায় যাচ্ছে। জুনিয়ররা লিড করে আমাদের রেভলিউশন আনছে, সিনিয়ররা আমরা এখনও মানতে এটা পারতেছি না যে ওরা করছে, এখন ওরা ওই জায়গায় যাবে। সেই একটা মানে ফেসবুকের আসলে মানুষজন এমন এমন পোস্ট দেয়, মাঝে মাঝে হাসি পায়। বিসিবির কর্মকর্তারা উপদেষ্টার সাথে দেখা করতে গেছে, ক্রীড়া উপদেষ্টা হচ্ছে আসিফ, আসিফ মাহমুদের অফিসে তারা গিয়ে নিজেদেরকে দাঁড়ায় সালাম দিয়ে ইন্ট্রোডিউস করছেন। এটা খুব কমন একটা বিউরোক্রেটিক বিহেভিয়ার। হুয়েভার ইজ সিটিং অন দ্য চেয়ার ইজ দ্য পার্সন ইন কমান্ড, তাকে আমি দাঁড়ায় সালাম দিব। এবং এটা তারা অনেক বড় বড় করাপ্ট নেতাদের করে আসছে আজীবন। এখন মানুষজন হাসাহাসি না, কমপ্লেন করতেছে একটা বাচ্চা ছেলে এরকম লেজেন্ডারি ক্রিকেটাররা কেন দাঁড়ায় তাকে সালাম করবে। সে তো আসিফকে সালাম করে নাই, সে তো ক্রীড়া উপদেষ্টাকে সালাম করছে, যে এই মুহূর্তে চেন অফ কমান্ডে আমার বস। এক্স্যাক্টলি। সো ওই জায়গা থেকে আমাদের মেন্টালিটি কিন্তু চেঞ্জ হইতেছে না। সো এই সংস্কারটা আমাদের দরকার। এখন আমরা বলতেছি বাংলাদেশের তরুণ বেশি, এবং তরুণদের এই দেশকে আগামীতে লিড করতে হবে। তো তার মানে কি এখন হচ্ছে একটা তরুণ লেটস সে 30 ইয়ার ওল্ড কেউ যদি একটা দল গঠন করে এবং সে ইলেকশনে দাঁড়াইতে চায়, 50 ইয়ার ওল্ড বলবে না ও বয়সে ছোট, আমি ওরা দিব না। হ্যাঁ, সো দ্যাট ডাজন্ট মেক সেন্স। 50 ইয়ার ওল্ডস যারা, তারা দে হ্যাড দ্য চান্স টু ডু সামথিং,
দে স্টিল হ্যাভ দ্য চান্স টু ডু সামথিং। তাদেরও আগে আসা উচিত, পজিটিভলি আগে আসা উচিত। এখন এসে যদি ওই পুরাতন আমল থেকে আমরা দেখে গেছি, একবার আওয়ামী লীগ আসছে বলছে বিএনপি খারাপ, বিএনপি আবার বলছে আওয়ামী লীগ খারাপ, অ্যান্ড এই রেশারেশিই চলে আসছে। সেম জিনিসটা এখন হইলে লাভ কি? তাহলে তো রিফর্ম হইল না, আমাদের সংস্কারটা কই? তো কামিং ব্যাক টু দ্য টপিক, সো এইখানে আমাদের যদি নিজেদের থেকে ওই চেঞ্জটা না আসে চলবে না। সরকারি চাকরি যারা করে তারা যদি রেসপন্সিবল না হয়, হবে না। ইউনূস সাহেব এক জায়গায় বসছে টেম্পোরারি, তাকে কিন্তু একটা দায়িত্ব দেওয়া হয়েছে দেশটাকে একটু নর্মালাইজ করে একটা ইলেকশন দেওয়ার জন্য। সে কিন্তু এখানে বসে থাকার জন্য আসেনি। সো তার মানে এই সাপোর্টটা লাগবে কমন মানুষের, যাতে আমরা দেশের শান্তি মেনটেন করে তাকে ওই এজেন্ডাটা ফুলফিল করার সুযোগ দিই। মানে হি ইজ আ মানে নোবেল মানে উইনার। সো নোবেল উইনার, সে পিসের উপর, সে পিস স্প্রেড করছে। তার মানে তার হচ্ছে কি বলে এটাকে, এক্সপার্টিস ইজ ইকোনমিক্স। দেশের ইকোনমি খুব বাজে, এটাকে রিকভার করতে হবে, এটাকে একটা প্রপার স্টেটে আনতে হবে। সো ওই জন্য তাকে আমরা সাপোর্ট কটটুক দিতেছি, এটা বিগ একটা কোয়েশ্চেন। অলরেডি কোয়েশ্চেন ওঠা শুরু করছে তো আমেরিকার দালাল। তো এখন যদি ভাই আবার ইসরায়েলকে ফান্ডিং দেয়, হ্যাঁ, ফ্যাকচুয়ালি আমরা দেখতে যাই, কেউ না কেউ কারো কোনো না কোনো মতবাদে সবাই বিশ্বাসী। আপনি একটা সেকুলার নেশনের ভিতরে বসে আপনি এখানে বলতে পারবেন না দের ইজ নো রিলিজিয়ান কল সেকুলারিজম। মানে এথিজম ইজ নট এ রিলিজিয়ান, বাট তাও তো একটা সেক্টর ক্রিয়েট করা। সো সেকুলার মানে কি? সেকুলার মানে সব চিন্তাধারার মানুষ থাকবে এখানে, সব ধর্মের মানুষ থাকবে, সব রাজনৈতিক মতবাদের মানুষ থাকবে। তো ওইখান থেকে যে কোনো একজন লিড দিবে বা লিড দিচ্ছে। এখন যদি হইতেছে আমরা প্রত্যেকে বলি না আমার মতবাদের মানুষ দরকার, মতবাদটা এতটা ইন্ডিভিজুয়ালিস্টিক, এভরি ওয়ান হ্যাজ দ্য ডিফারেন্ট আইডিওলজিস। সো ওইখানে উই উইল নট ফাইন্ড এনিওয়ান। সো উনি আসে, সাপোর্ট দিই। যদি উনি ভালো কাজ না করে তাহলে আমরা আবার কথা বলার চেষ্টা করব তার এগেনস্টে। So this is the process that will go on and this is democracy. এখন যে স্বৈরাচাররা আমরা যে আমাদের স্টুডেন্টরা আন্দোলন করে যে স্বৈরাচারের পতনটা ঘটালো, এরপরে আবার মানুষের মধ্যে আবার ভয় যে আবার হয়তো আরেক স্বৈরাচার এসে আমাদেরকে আবার শাসন করবে। তো এইটা যেমন স্বাধীনতার পরে আমরা দেখতে পাচ্ছি যে লুটপাটের যে একটা সংস্কৃতি আমরা ক্রিয়েট করে ফেলছি, সেটা গণভবন থেকে শুরু করে সব জায়গায়, ইভেন ডাকাত বেড়ে গেছে, মানুষের নিরাপত্তার ঠিক ঠিকানা নাই, তারপরে পুলিশরা বের হচ্ছে না, পুলিশরা ভয় পাচ্ছে। তো কারেন্ট সিচুয়েশনটা অনেকটাই খুবই বিশৃঙ্খলা, আর খুবই মানুষের আসলে বুঝতেছেন আসলে কি হবে সামনে বা সিচুয়েশনটা কি হইতে পারে। মানে আপনি এই জিনিসটা কীভাবে দেখতেছেন? যে আমার মানে এই টোটাল মানে 5ই আগস্টের আন্দোলনের আগে বা পরে, মানে ওই সময়টায় আমার এক ফ্রেন্ডের সাথে আমরা চা খাইতেছি। আমার ফ্রেন্ডটা আমাকে এমন একটা এক্সাম্পল দিয়ে মাথায় একটা বাড়ি মারলো যে বিপ্র দেখছো আমাদের দেশটা না গথাম সিটির মতো হয়ে গেছে, ফুল অফ কিওস। হ্যাঁ, অ্যান্ড আমি না পরে আস্তে আস্তে এটা প্রত্যেকটা জায়গায় রিলেট করা শুরু করলাম। গথামে কী হয়েছিল? গথামে দেয়ার ওয়াজ আ করাপ্ট সিস্টেম। ওটাকে রিভল্ট করে একটা ফুল জনগোষ্ঠী এটাকে মানে না, তারা তাদের মতো উৎপাত চালায়, নতুন নতুন মানে সুপার ভিলেন টাইপ অ্যান্ড অনেক কিছু ক্রিয়েট হয়। অ্যান্ড মানে গথামে দের ইজ নাথিং কল্ড গুড অ্যান্ড ব্যাড। কমন পিপল যারা চলতে পারতেছে না ওরা ডাকাতি করতেছে, চুরি করতেছে। আমাদের সিনটা ওই রকম হয়েছে। মানে আমি পার্সোনালি, আমি তো হচ্ছে রাত জেগে আমরা হচ্ছে এলাকা গার্ড দিছি, আমরা কোনো ডাকাত এমন পাই নাই যা মানে দাগি আসামি ডাকাত, প্রফেশনাল ডাকাত, অ্যান্ড মানে ধরেন মানে মাইরা ফেলবে, কাইটে ফেলছে, 100 মার্ডার কেস আছে, এইসব না। দিজ আর দুই টাইপের। মানে একটা হচ্ছে দরিদ্র শ্রমিক, ওদেরকে কেউ একজন আইডিয়া দিচ্ছে যে পেট তো চালাইতে পারতেছি না, পুলিশ নাই, চলো কয়েকটা এরকম চাপাতি নিয়ে করি। আর কমন মানুষ এদিকে ওরা সফট, ওরা ভয়ে অ্যাটলিস্ট কিছু নইলে বাসায় যা ক্যাশ টাকা আছে পেয়ে যাব, ওরা এই লোভে আসছে। আর সেকেন্ড হইতেছে ড্রাগ অ্যাডিক্টেড। হ্যাঁ, পুরো অ্যাডিক্টেড। অ্যান্ড ওরা হচ্ছে মানে এদের ক্রিমিনাল ট্র্যাকটা কী বলবো, এরা ক্রাইম করে আর একটা ক্রাইম করার জন্য, মানে ড্রাগ অ্যাবিউজ করার জন্য। সো এই দুই টাইপের মানুষ কিন্তু ডাকাতি করছে। আমরা কিন্তু কোনো হচ্ছে দাগি আসামি সন্ত্রাসী বড় মাফিয়া ডনদেরকে দেখি নাই এসে ডাকাতি করতেছে।
বা তাদের লিডারশিপে হয় না এরকম কিছুও না। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু এরকম কিছু ঘটনা আমি শুনছি, আমি কনফার্ম বলতেছি না, এরকম ঘটনা শুনছি যে অমুক আমারে টাকা দিছে, হ্যাঁ, সানির বাসায় গিয়ে আমি ডাকাতি করবো। হ্যাঁ, সো এখানে বোঝা যাচ্ছে যে কিছু পার্সোনাল গ্রাজও এখানে তোলা হয়েছে। বাট এই এই যে মানে কি বলে নেশন ওয়াইড যে ইয়াটা হয়েছে, এটা হইতেছে একটা মানে থাকে না বাই প্রোডাক্ট অফ দ্য ফ্রিডম উই গট। হ্যাঁ, অ্যান্ড ইট ওয়াজ ইনএভিটেবল, এটা কোনোভাবে আমরা এভিট করতে পারতাম না। অ্যান্ড যেহেতু আমরা কমন পিপল, আমরা রাষ্ট্র চালাই না, এটা আমাদের দ্বারা মানে আসলে একটা ফোরকাস্ট করা পসিবল ছিল না। আরও বড় কথা হচ্ছে এটাতে আরও আগুন জ্বালাইছে গুজব। হ্যাঁ, তো লাইলাতুল গুজব, লাইলাতুল গুজব তো ভাই ওটা অন্য লেভেলের নিচে। একদম প্রত্যেক রাতে একটা গুজব শুরু হইতো, সকালবেলা গুজব শেষ। ও 100 150 2000 না, একদিন শুরু হলো তারপর শুরু হলো তারপর মাঝখানে যে মন্দিরের ব্যাপারটা কিভাবে দেখতেছেন, যে ওনাদের উপরে হামলা হচ্ছে বা এটা কতটুকু ট্রু? আমি অফকোর্স ট্রু, হইছে, হয় নাই বললে মিথ্যা হবে, হইছে। কারা করছে যেহেতু মানে আমি নিজে হচ্ছে করতে পারতেছি না, ভেরিফাই করতে পারতেছি না, আমি স্পেসিফিক্যালি বলতে পারতেছি না যে এটা ছাত্রলীগ করছে বা আওয়ামী লীগ করছে। বাট এটা ট্রু ফ্যাক্ট যে আওয়ামী লীগের অ্যাডভান্টেজ নিয়ে ইন্ডিয়ার সাথে ওরা এই কনস্পিরেসিটা করছে, যাতে ইন্ডিয়ার জনগণ ইন্ডিয়াকে উস্কায় যে হিন্দু ভাইরা বাংলাদেশে মরতেছে, তোমরা বৈশাসো কেন। দিস ইজ অলসো আ পলিটিক্স, দিস ইজ আ হিউজ পার্ট অফ ইট। অ্যান্ড মানে এবং দেখবেন যে এখানে ইন্ডিয়ান মিডিয়াই বারবার এগুলা নিয়ে লাফাইছে, যারা সারাদিন মোদিকে নিয়ে প্রচার করে। যারা হচ্ছে এটার বাহিরে, ওরা কিন্তু এগুলো নিয়ে বড় হেডলাইন করেনি, কভার করছে, স্টোরি করছে। আর মোদির যে হোয়াটসঅ্যাপ বাহিনী আছে, ওনারা এগুলো হোয়াটসঅ্যাপ বাহিনী একদম টুইটারে কাঁপায় ফেলছে, গদি মিডিয়া। হ্যাঁ, আমার তো শুরু করছে কাঙ্গনা রানাওয়াত, তো মানে ইন্ডিয়ানদের অ্যাটেনশন পাইতেছিল না, চলো ইন্ডিয়াতে অনেক হেটার্স হয়েছে, চলো বাংলাদেশে বানাই না, ওর এক থাপ্পড়ে কাজে না, আরেকটা লাগবে এই মহিলার। আরেকটা বিষয় এখন দেখতেছি যে মানে শেখ হাসিনার যে পতন, এটা নিয়ে অনেক অনেক কথা বলতেছে যে ওনার পতনের রিজন এটা হইতে পারে, এটা হইতে পারে, বা উনি মানে ইভেন আওয়ামী লীগের মধ্যেও কাইন্ড অফ একটা মানে শিরক টাইপের জিনিস শুরু হয়ে গেছিলো যে শেখ হাসিনা পারে না এমন কোনো জিনিস নেই, মানে শি ওয়াজ লাইক এ গড, যে উনি বললে বা উনি চাইলে সব সম্ভব। আমরা 2020 এক্সাম্পল দেখছি না, শি স্ট্রঙ্গার দেন করোনা, ঠিক আছে। তারপর 2022 আমার খুব শি উইল মেক স্মার্ট বলে পড়ে গেল, যে স্মার্ট বাংলাদেশ তো বলতে পারে এর আগে স্টেজ পড়ে গেছে। যাই হোক, মানে হ্যাঁ এটা ট্রু যে তাকে আইডোলাইজ করার লেভেলে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সটা চলে গেছিলো। অ্যান্ড এটাকে ওয়েস্টার্ন মিডিয়া কখনোই মানে আমরা বাংলাদেশের সঙ্গে আমরা ওয়েস্টার্ন মিডিয়া অট্টুকি দেখি যতটুক বাঙালিরা শেয়ার দিচ্ছে। আমরা হয়তো লেটসে কিছু কিছু ক্যাম্পেন হয়েছিল, বাংলাদেশের বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা কিন্তু শেয়ার দিছে যে টাইমস ম্যাগাজিনে হাসিনাকে নিয়ে এই লিখছে, ওই লিখছে, পাওয়ারফুল উমেন লিডার, এই সেই। কিন্তু এই সেম টাইমস ম্যাগাজিন কিন্তু হাসিনা ইজ আ ডিকটেটর, হাসিনা এই করতেছে, হ্যান করতেছে, এই টাইপের অনেক কথা লিখছে। ওয়েস্টার্ন মিডিয়া কখনো হাসিনাকে পজিটিভলি মানে দেখে নাই। আমি মানে আমার নলেজে যা আছে, আমি ভুল হইতে পারি, কিন্তু ইন্ডিয়ার বাহিরের কোনো মিডিয়া কখনোই হাসিনাকে নিয়ে 100% সাপোর্টিভ কথা লিখে নাই। ওরা ভালো কাজগুলোও লিখছে, খারাপগুলোও লিখছে। আর আমি বিশ্বাস করি মানুষের মধ্যে ভালো খারাপ থাকবে, নো ওয়ান ইজ 100% পারফেক্ট। হ্যাঁ, ডক্টর ইউনুসকে নিয়েও গত 17 বছর ধরে অনেক কথা শুনছি আমরা, অনেক কিছু মানে আমি আমার কাছে মানে নিজেকে বলি যে না এটা গুজব হইতে পারে, এটা ফলস হইতে পারে, এটা অ্যাকিউজেশন, বাট আই ক্যান নট গ্যারেন্টি যে 100% অ্যাকিউজেশন ছিল। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আই উড সে যে মানে এখানে হতেছে তাকে গ্লোরিফাই যতটুক করা হয়েছে, গ্লোরিফিকেশনটা অ্যাকচুয়ালি খুব অ্যাম্পলিফাইড ছিল, তিলকে তাল বানায় অনেক বড় করে গ্লোরিফাই করা হয়েছে। এবং এটা একটা প্রপাগান্ডা টাইপের ইস্যু যে তাকে আমি বড় করে দেখাইতে চাই, সো দ্যাট আগামী ওই যে ভিশন 2041 পর্যন্ত আমরা যাতে থাকতে পারি, হ্যাঁ সরকারটা আমরা কায়েম রাখতে পারি। আর 5-8 বিষয়টা অনেক বেশি বেড়ে গেছিলো মানে আওয়ামী লীগের মধ্যেই, যে হ্যাঁ ম্যামকে একটু তেল মারতে পারলেই কিন্তু আমরা উপরে, এই ব্যাপারটাও
এটা শুধু আওয়ামী লীগ না, এটা মানে বিএনপির মানুষও গিয়ে চেটে আসছে, এটা ফ্যাক্ট। হ্যাঁ বাট জিনিসটা হচ্ছে কি যে আপনার যখন একজন ব্যক্তি ওই টাইপের অটোক্রেসি বানায় ফেলবে, তখন দ্য অনলি মেথড অফ সার্ভাইভাল হইতেছে পাচাটা, রাইট? আপনি হচ্ছে কখনো শুনবেন না যে গাদ্দাফি যখন জীবিত ছিল একজন ব্যক্তিও তার ব্যাপারে খারাপ বলছে ফুল কান্ট্রিতে। হ্যাঁ, গাদ্দাফি খুব ভালো কাজও করে দিয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু গাদ্দাফির ইতিহাসের আমরা শুধু খারাপ কাজটাই শুনছি। তার পতনের অনেক পরে গিয়ে আস্তে আস্তে কথা উঠছে যে ফ্রি মেডিকেল ছিল, ফ্রি এডুকেশন ছিল, ইলেকট্রিসিটি বিল খুব কম আসতো, হ্যাঁ মানে, আর গ্যাস পানি নাকি ফ্রি ছিল পুরা দেশে। সো এই টাইপের অনেক কিছুই থাকে। আমরা প্রত্যেকটা রিজিমের ব্যাপারে একটা নেগেটিভ ক্রিটিসিজম থাকে, প্রত্যেকটা রিজিমের ব্যাপারে একটা পজিটিভ ক্রিটিসিজম থাকে। আমরা যারা ওইটার ভিতরে বাস করছি আমরা হয়তো ট্রুথটা বুঝি, কিছু জায়গায় ডেপথে যারা আমরা জানি, অ্যাকচুয়ালি জানি, আমরা বলতে পারি। এর বাহিরের মানুষ অ্যাজামশনটারে খুব বড় করে বানায় ফেলে। হ্যাঁ, আর এমন না যে পাচাটা শুধু এই গভর্নমেন্টে ছিল, প্রতিটা গভর্নমেন্টেই ছিল। 71-এর পর শেখ মুজিবেরও সবাই পাচাটছে, 71-এর আগে সবাই ইয়াহিয়া খানেরও পাচাটছে, না হইলে এত লক্ষ রাজাকার তো থাকতো না দেশে, রাইট? সো প্রত্যেকটা জায়গায় থাকবে এটা পাচাটা, মানে ইনফ্যাক্ট এখনও ওই যে নাক কাটা যত জনগণ আছে এখনও, তারা এখনও নতুন যে আসছে তার চাটতেছে। হ্যাঁ, সো এই ব্যাপারটা চলবে, ইটস চলমান, এবং দ্যাট ইজ হিউম্যান বিহেভিয়ার। বাংলাদেশের আপনার এখন এখন না, সারা জন্মের পর থেকে শুনে আসছি যে দুইটা দলই বাংলাদেশে আছে, বিএনপি আর আওয়ামী লীগ, আর বাকিগুলো আছে কোনো রকম আর কি বেঁচে আছে। মানে প্রধান দুইটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ। তো বিএনপি এবং সরি আবার এটা কি আসে, যাই হোক ওইটা আসে আর কি, ওই শব্দটা। তো আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছোট থেকে বড়, তাদের কথা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে একটা ফেরেশতাদের দল, আবার বিএনপিও তাই। সেখানে বিএনপির সব প্রধান প্রধান যত নেতা আছে সবাই হচ্ছে ফেরেশতা ওদের কাছে। তো বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কী, তাদের ভালো খারাপ দিক কী, তারা শাসনে আসলে কি করবে না করবে, এগুলো একটু আপনার কি মনে হয়? সিম্পলি বলতে গেলে আওয়ামী লীগের স্ট্রেংথ আর উইকনেস দুইটাই হইতেছে ইতিহাস। আওয়ামী লীগ পুরান দল, ওরা বাংলাদেশ স্বাধীন করার পিছনে একটা বড় মানে অবদান রাখছে। এটার পিছনে মানে মানে প্রধান অবদান ওদেরই বলা যায়। অ্যান্ড ওই টাইমে বাংলাদেশে আর কোনো আসলে রাজনৈতিক দল ছিল না। সেকেন্ড জিনিস যেটা বিএনপির ক্ষেত্রে হচ্ছে, বিএনপির যে ফাউন্ডার মেজর জিয়া, হি ইজ আ ভেরি রেসপেক্টেড পারসন। উনি আমাদের মুক্তিযুদ্ধে খুব প্রাইম একটা কি পারসন ছিলেন। হ্যাঁ, ওটার পর তারা হচ্ছে যখন ডেমোক্রেসি আসে তখনও হচ্ছে একটা মানে ভালো জায়গা বিএনপিরও ছিল। মেজর জিয়া আফটার মানে 75 সে অনেক দিন বাংলাদেশকে কিন্তু মানে অনেকটা মানে একটা সময় ছিল 74-এর দিকে বলা হয়তো ইটস আ বাস্কেট নেশন, এর চেয়ে পুয়ার কিছু হইতে পারেন, এর চেয়ে বাজে কিছু হইতে পারেন একটা রাষ্ট্রর, ওই জায়গা থেকে অনেক দূর আনছে। কিন্তু তারপরও তাদের মানে যে কোনো দলের মধ্যেই ত্রুটি ছিল। একটু আগে উই ওয়ার ডিসকাসিং নো ওয়ান ইজ 100% হোয়াইট or 100% ব্ল্যাক। তো ওইখান থেকে যে জিনিসটা আওয়ামী লীগের হয়েছে কি, যেহেতু তারা পাওয়ারে ছিল বেশি এবং তারা ফ্রেশ রাইট নাও, মানে প্লেটটা এখনও ধোয়া হয় নাই তাদের, তাই না? সো এই কারণে এই মুহূর্তে আমাদের চোখে প্রচুর হচ্ছে আবর্জনা দেখা যাচ্ছে আওয়ামী লীগের মধ্যে, কথাও হচ্ছে প্রচুর আওয়ামী লীগকে নিয়ে। বিএনপির জায়গাটা হচ্ছে যে বিএনপির এমন না যে ওদেরটা খুব পরিষ্কার প্লেট ছিল, ওদেরও অনেক ময়লা ছিল। যেহেতু 17 বছর বা 16 বছর আগের, 17 বছরই বলা যায়, মাঝখানে তো আবার কেয়ারটেকার গভর্নমেন্টও ছিল অনেক দিন। সো ওইটা এই মুহূর্তে আমাদের চোখের সামনে বেশি আসতেছে না, বা যেই জেনারেশন অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া, যেই জেনারেশন এখন কথা উত্থাপন করে, এই জেনারেশনের কাছে এই নলেজগুলো নাই বা ইতিহাসগুলো নাই। আওয়ামী লীগ কিন্তু বিএনপির ভালো ইতিহাসটাও যখন হচ্ছে লুকাইতে গেছে, সাথে ওদের খারাপ ইতিহাসটাও অটোমেটিক সরে গেছে। আই রিমেম্বার আমি ইন্ডিয়াতে লেখাপড়া করতাম দার্জিলিংয়ে, আমি যখন যাই তখন বিএনপি বাংলাদেশে পাওয়ারে। হ্যাঁ, সো তখন হইতেছে আমাকে ইন্ডিয়ার এক ফ্রেন্ড আমাকে বললো, আই হার্ড ইয়োর কান্ট্রি ইজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফর 5 years।
I say, sorry, I'm not from Brazil. No, you are from Bangladesh. You are world champion in corruption. Yes, sir. So BNP সময় that was the মানে কি বলে ইমেজ অফ বাংলাদেশ। আওয়ামী লীগ ভিতরে অনেক খারাপ কাজ করছে, অনেক দুর্নীতি করছে, ডেভেলপমেন্ট তো করছে যেগুলো হচ্ছে চোখের সামনে আছে, বাট মানে লেটস সে এই ডেভেলপমেন্টটা যদি কেউ অনেস্টলি করতো তো ডেভেলপমেন্টটা 5x হইতো। কারণ এখন তো আসতেছে এক এক করে যে পদ্মা সেতু বানাইতে আসল বাজেট কত, আর হচ্ছে কত লুটপাট করা হয়েছে, কতগুলা নেতা কত টাকা খাইছে। ইভেন মেটেরিয়ালের ব্যাপার হতো, ভাঙার পরে বলছে যে এটা রিপেয়ার করতে 300 কোটি টাকা লাগবে, কিন্তু ইউনুস সাহেব বা ওনাদের লোকরা এসে বলতেছে 50 কোটি দিয়ে হয়ে যাবে। এই যে 50 কোটি মানে দ্যাটস অলসো হিউজ নাম্বার, বাট দিন শেষে হচ্ছে মানে 2টা স্টেশন রিপেয়ার করতে এখনও আমার প্রশ্ন থাকে 50 কোটি কেন লাগবে। হ্যাঁ, মানে আপনি যদি দেখেন 2টা স্টেশন, আমি ধরে নিলাম এটা হচ্ছে 6টা টাওয়ারের সমান, আমি ধরলাম একটা টাওয়ার করতে 3 কোটি টাকা লাগবে। সো 6টা টাওয়ার করতে 18 কোটিতে হয়ে যায়। মানে তাও আমার মনে হয় দের ইজ মানে এফিসিয়েন্সির জায়গা আছে আরও। আর এমন না যে ফুল লাইনটা নষ্ট হয়ে গেছে, স্টেশনের অনেক কিছু নষ্ট হয়েছে, রাইট? সো এখানে আমার মনে হয় এখনও মিনিমাইজেশনের জায়গা থাকবে। আর সেটা মেন ফ্যাক্ট হচ্ছে 2টা দলের মধ্যে ডিফারেন্স আসলে হইতেছে ইতিহাসের, টাইম ডিউরেশনের, কে কত বেশি করতে পারছে। আর একটা ডিফারেন্স হইতেছে কে বেশি প্রেশারে পড়ে মানে থাকে না মুখ বুঝায় থাকতে হয়েছে। বিএনপি যখন ছিল তখন ডেমোক্রেসিটা এমন বাজে অবস্থা ছিল না যে আওয়ামী লীগ মাঠে এসে আন্দোলন করতে পারে নাই, কিন্তু আওয়ামী লীগ একটা পর্যায়ে এরকম করে দিছে যে বিএনপি বাদ দেন, সাধারণ ছাত্ররা শাহবাগে দাঁড়াইলেও সমস্যা, তাই না? আমরা লাস্ট 20 দিন কি দেখছি, ফোন চেক করা হয়েছে, পার্সোনাল সবার ফোন চেক করা হচ্ছে, গ্যালারিতে ঢুকে মেসেঞ্জারে ঢুকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কনভারসেশন পড়ে টাকা চাচ্ছে, না হইলে কিন্তু ব্ল্যাকমেল। এইগুলো তো এক্সট্রিম। আর ঘুরে ফিরে আবার এই নাককাটা ভাইদের কাছে আসি, ওনারা তো করছে এটার অ্যাডভান্টেজ নিছে এরা, এবং লার্জ অ্যামাউন্ট অ্যাডভান্টেজ এরাই নিছে। হ্যাঁ, হাজার পোলাপান উঠায় নিয়ে গেছে বাসা থেকে, গার্ডিয়ানরা গেছে যত থানায়, এক্সটর্শন করা হয়েছে, এদেরকে রেহাই দেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছে। দিজ আর ফ্যাক্টস। সো যেই কারণে মানুষ পুলিশের উপর খেপা ছিল, 5 তারিখ রাত থেকে স্টেশনগুলোতে হামলা হয়েছে কেন? বিকজ মানুষজন, নর্মাল মানুষ খেপা ওদের উপর। সো অ্যাডভান্টেজ ওরা নিছে। এখন যতই বলুক যে হ্যাঁ আমাদেরকে কমান্ড করা হয়েছিল, হ্যাঁ তোমাকে হয়তো কমান্ড করা হয়েছে তুমি গুলি চালাও, মেনে নিচ্ছি। তোমাকে কি কেউ কমান্ড করছে যে তুমি হচ্ছে এবার ঘুষ নাও? এই কমান্ড তো আসার কথা না। হ্যাঁ, অ্যাটলিস্ট হচ্ছে যে উপরে থেকে পকেট ভরছে ও নিজের পকেট নিয়েই আসে, ও তোমার পকেট ভরানোর পিছনে কখনো কোনো সাপোর্ট দিবে না। সো এই জায়গা থেকে 2টা পার্টিরই একটা বড় ডিফারেন্স আছে। কিন্তু মানে যারা, আমি যেহেতু খুব ছোট ছিলাম যখন বিএনপি ছিল, আমার কাছে বিএনপির মেমোরি ওইটাই আছে যতটুক মানে একটা মানে সিন্স আই ওয়াজ নট ইয়েট 18 অ্যাট দ্যাট টাইম। হ্যাঁ, আমার ফার্স্ট ভোট ছিল হচ্ছে আওয়ামী লীগ যখন পাওয়ার আসে, ফখরুদ্দিন গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ভোট। সো ওই টাইমে ভিজিবলি আমার কাছে বিএনপি ওয়াজ দ্য ওয়ার্স। ওই টাইমে আস্তে আস্তে অ্যাজ আওয়ামী লীগ প্রোগ্রেসড, তখন আমাদের কাছে মনে হওয়া শুরু হয়েছে না, আগেরটা আমি জানি না কত খারাপ ছিল, বাট এটা তো থাকা যাচ্ছে না, ভয়ঙ্কর, রাইট? নর্মালি আমরা তো দেশের পলিটিক্যাল সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশন বা হচ্ছে যে আমাদের যে আন্দোলন অভ্যুত্থান যেটাই গেল, সব বিষয় নিয়ে কথা বললাম। এবার হচ্ছে আমরা আপনার পার্সোনাল লাইফ বা ক্যারিয়ার এগুলো নিয়ে একটু জানতে চাই। মানে আপনার ক্যারিয়ারটা শুরু কীভাবে বা পড়াশোনা কোথায়? ভাই ক্যারিয়ার বলতে আমার ক্যারিয়ার খুব পেঁচানো। বলেন, পেছানো ক্যারিয়ারই বলেন। তো আমি হচ্ছে লেখাপড়া করছি দার্জিলিংয়ে প্রথমে, তারপর বাংলাদেশে আসছি যখন হচ্ছে মানে ও লেভেল পরীক্ষা দিছি, এ লেভেল দিছি, দেন ভর্তি হয়েছি। ওই মুহূর্তে আমার ভার্সিটিটা ছিল একটা অচেনা ভার্সিটি, মানুষকে চিনাইতে হতো। আমার ভার্সিটির নাম হচ্ছে ইউআইইউ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মানুষ জিজ্ঞেস করতো কোথায় পড়ো? ইউআইইউ। এটা কোথায়? 15 নম্বর কাকল স্কুলের পাশে। সো এই ছিল সিচুয়েশন। তো ইউআইইউতে আমি ভর্তি হয়েছি সিএসসিতে। বাসার একটা কনসেপ্ট ছিল যে ইঞ্জিনিয়ারিংটা হইতেছে একটা ভালো ক্যারিয়ার,
আর আমার ছোট মামা হচ্ছে সফটওয়্যার নিয়ে কাজ করতো। সো আমার আম্মার বা আমার আব্বার কাছে মনে হতো যে ছোটো মামা গাইড করবে অ্যান্ড ক্যারিয়ার হবে একটা বেসিক। আর আমি ছোটোবেলা থেকে খুব উড়নচণ্ডী টাইপ, ছোটোবেলা থেকে না মানে একটু টিনেজ টাইম থেকে, মানে ক্লাস 6-7 থেকে খুব লাফালাফি, খেলাধুলা, বাইরে বের হওয়া, আড্ডা দেওয়া, এইসব। কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না আপনি খুব একটা লাফালাফি করছেন। আমি প্রচুর লাফালাফি করছি, আমি প্রচুর লাফালাফি করছি এক টাইমে। আমি ক্রিকেট খেলতাম, স্কুল লেভেল ক্রিকেট খেলতাম, তখন হচ্ছে ইন্টার স্কুল ক্রিকেট ছিল কিন্তু 2010-এর আগে। অ্যান্ড আমি ইন্টার স্কুল বাস্কেটবল খেলতাম। আমরা ম্যাপেল লিফ থেকে পরপর 3বার বাস্কেটবল চ্যাম্পিয়ন হয়েছিলাম ইন্টার স্কুলে। হ্যাঁ, এটা হওয়ার আরেকটা কারণ ছিল, বাংলাদেশে বেশিরভাগ সরকারি স্কুলে বাস্কেটবল নাই। আসলে না, এটা তো গরিবের খেলা না। হ্যাঁ, মানে ওই আমরা ম্যাপলিফ, মাস্টারমাইন্ড, সানিডেল, গ্রিন হেরাল্ড আর সেন্ট জোসেফ, মানে এরকম নাম করা কয়েকটা স্কুলই খেলতাম আমরা বারবার জিততাম। তো যাই হোক, তো ইউআইউতে ভর্তি হইলাম। আমার সব ফ্রেন্ডরা ব্র্যাক, এনএসইউ, এসে আমি একা এখানে। তো আমার এক হইতেছে থাকে না যে ক্লাসমেটদের সাথে একটা আইডিওলজিক্যাল গ্যাপ ছিল, যেহেতু দার্জিলিং থেকে আসছি না, শর্ট স্কার্ট পরা মেয়ে তো দেখে বড় হয়েছি আমি। ইউনিভার্সিটিতে উঠছি, সব কলেজ, ছেলেদের কলেজে পড়ছে, মেয়েদের কলেজে পড়ছে, ছেলেরা এসে মেয়ে দেখে পাগল হয়ে গেছে। ঢাকা গাইজের রুদ্র আছে, ওই যে ঢাকা গাইজের রুদ্র আছে না, দোস্ত মাইয়া, ওরকম। তা আমি হচ্ছে একটু মানে দেখা যাচ্ছে সিন্স আমি একটু মেয়েদের সাথে মিশে বড় হয়েছি, তো ফ্রেন্ডও হয়তো বেশি, ইয়ে হয়তো বেশি। অ্যান্ড সামহাও আমার না ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ফ্যাসিনেশনটা কম ছিল। তো আমার তখন হচ্ছে ক্যারা উঠছে যে রেডিও জকি হব, এটা খুব কুল ব্যাপারটা। সো তখন নওয়াব ভাইদের শুনতাম, ইয়ামিন ভাইটা করতো রেডিও ফুর্তিতে। তো এখন রেডিওর ব্যাপারে R&D করে বুঝতে পারলাম বেশিরভাগ রেডিও জকিদের একটা কমন জিনিস ছিল, সেটা হচ্ছে তারা বিতর্ক করছে। আমি ইউআইইউ ডিবেট ক্লাব জয়েন করছি, ডিবেট শিখছি। ডিবেট শেখার পর রেডিওর বিভিন্ন জায়গায় অডিশন দেওয়া, এগুলো করতেছি। প্যারালালি আমি ইউনিভার্সিটিতে হোস্টিং করি। এর মধ্যে সামহাও আমার একটা মানে রেডিও ফুর্তি আর কোকাকোলার একটা ইভেন্ট ছিল ইউনিভার্সিটির, ট্যালেন্ট হান্ট। এর মধ্যে আমাকে সবাই বলছে যে আপনি হোস্টিংয়ে আপনারা দিব না, আপনি অলরেডি পারেন, আপনি অন্য কিছু করেন। এখন মিউজিক, ডান্স আমি পারি না, আমার দ্বারা হবে না, আমি জানি। আমি দিছি কমেডি, সামহাও ক্লিক করছে, হয়ে গেছে। ফুল ইউনিভার্সিটিতে আমি ফেমাস, ভালো কমেডি করে। এরকমভাবে আস্তে আস্তে নাভিজ কমেডি ক্লাবের সাথে পরিচয়, কমেডি শুরু হইলো। আমি এখনও স্টুডেন্ট, কমেডি করা শুরু করছি একটু একটু। তখন লাইক ওপেন মাইক করি, নট ফিচার কমেডিয়ান, বা আমার এখনও পোস্টার আলা শো হয় নাই। এর মধ্যে আমার রেডিওতেও হয়ে যায়। সো আমার প্যারালালি রেডিও অ্যান্ড কমেডি আমার চলতেছে। সো রেডিওর তখন ব্যাপার 2013-14 দিকে আরজে ওয়াজ আ বিগ থিং। এখন যেটা ইনফ্লুয়েন্সার, আরজেদের এরকম ক্রেজ ছিল। আমাদের ফ্যান ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে, রেডিওতে মানে রেডিও যারা শুনে প্রচুর একটা মানে ক্রেজ থাকতো। অ্যান্ড ওইটা ক্যাপিটালাইজ করে একটু একটু মানুষ আমার শো দেখতে আসতো, একটু ইয়াং অডিয়েন্স আসা শুরু করছে আমার কমেডি দেখতে। বাট তাদের জন্য 300 টাকার টিকিট ফর কমেডি ওয়াজ কোয়াইট বিগ। সো 17-র দিকে আফটার হোলি আর্টিসান নাভিজ কমেডি ক্লাবেরও একটু ডানবাম ঝামেলা হইলো, এটা ডিটেলস পরে বলতেছি। এরপর এসে হচ্ছে 18 শুরুতে আমরা ডিসাইড করলাম আমরা আলাদা একটা অর্গানাইজেশন করব। সো সব কমেডিয়ানরা সাপোর্ট দিছে ঠিকই, কিন্তু অর্গানাইজেশনের মেন জায়গায় আসে নাই। তো আমি আর আমার কিছু ছোটো ভাইরা মিলে আমরা স্ট্যান্ড আপ ঢাকা শুরু করলাম। সো মিনওয়াইল রেডিও আস্তে আস্তে ওয়াজ ইন মানে ডিমিনিশিং পজিশন। 2019-এর দিকে আমি অ্যাডভার্টাইজিংয়ে শিফট করলাম। সো গত বছর 2023-এর শেষ পর্যন্ত আমি অ্যাডভার্টাইজিংয়ে জব করতাম। ঠিক বলা যায় ইলেকশনের আগ দিয়ে আমি অ্যাডভার্টাইজিং ছেড়ে আমি ফুল টাইম এখন কমেডি করি অ্যান্ড স্ট্যান্ড আপ ঢাকাটাকে নিয়ে বড় করার চেষ্টা করতেছি এখন। আর টকিং অ্যাবাউট যে স্ট্যান্ড আপ ঢাকা, নাভিজ কমেডি ক্লাব, আমাদের জাস্ট একটাই ডিফারেন্স, নাভিজ কমেডি ক্লাবের একটা জায়গা ছিল এবং সেটা একটা ব্যক্তির নামে বা একটা টাচ ছিল। স্ট্যান্ড আপ ঢাকা ওই জায়গার থেকে একটু লিবারাল। আমরা লেটস সে স্ট্যান্ড আপ ঢাকা এমন না যে কোনো শো হবে মানে আমি থাকতে হবে বা আমার প্রাধান্য বেশি, সবাই পায় এবং মানে ইট হ্যাজ আ টিম উইচ ইজ ডেডিকেটেড ফর কমেডি, নট ফর মি।
মানে এটা হচ্ছে নামে চলতেছে না, কাজে চলতেছে, মানে কমেডির কাজ। হ্যাঁ, বলা যায় কমেডির কাজে। অ্যান্ড আমরা চেষ্টা করতেছি এটাকে কিভাবে একটা মানে কমেডিকে কিভাবে একটা প্রফেশনে টার্ন করা যায় ইন ফিউচার। হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়ালি একটা ব্যক্তি কিভাবে ফুল টাইম কমেডি করে সে ইনকাম করতে পারবে, যেটা বাংলাদেশে খুবই কম। মানে আমি যেমন ইন্ডিয়া যেমন মোটামুটি এখন জিনিসটা বলা যায় স্ট্যাবলিশ হয়ে গেছে, যে হ্যাঁ এখন মোটামুটি অনেক বড় বড় কমেডিয়ান বা স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে যারা হচ্ছে বিগ অ্যামাউন্টের টাকা আর্ন করে। কিন্তু বাংলাদেশে এখনও কালচারটা ওইভাবে ক্রিয়েট না হলেও আমি আশাবাদী যে এখানে ইন্টারেস্টিং কাহিনী আছে। এই যে এই 2024-এর যে ইনসিডেন্টসটা, দিস ইজ গোয়িং টু চেঞ্জ কমেডি ফর এভার ইন বাংলাদেশ, ট্রাস্ট মি। এটা আমি লাস্ট শোতে গিয়ে বুঝছি অনেকটাই। লাস্ট বলতে কি, আমরা এখন যে পডকাস্টটা করতেছি এটার আগে জাস্ট একটা ওপেন মাইক হয়েছে এখন পর্যন্ত, মানে স্বাধীন বাংলা ওপেন মাইক। সো দিস ইজ গোয়িং টু চেঞ্জ, মানে ফ্লিপ হয়ে যাবে অনেক কিছু। এতদিন আমরা কোনো ভিডিও আপলোড দিতে পারতাম না বিকজ অফ সোশ্যাল ট্যাবুস, হ্যাঁ, পলিটিক্স, অ্যান্ড একটা জিনিস ছিল হইতেছে যে মব হেট্রেটের ভয়। হ্যাঁ, কারণ লেটসে আজকে আমি একটা জোক বললাম লেটসে রাফসানদার ছোটো ভাই নিয়ে, হ্যাঁ, ওর একটা বড় ফ্যান ফলোয়িং এসে আমাকে ক্যান্সেল আউট করে দেওয়ার একটা ভয় থাকতো। এখন জায়গাটা ওই লেভেলে পৌঁছেছে যে দিজ ফিগার্স আর টকিং অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ। আমি যদি আজকে রাফসানদার ছোটো ভাই নিয়ে একটা জোক বলিও, রাফসানদার ছোটো ভাই উইল টেক ইট পজিটিভলি অ্যান্ড সে হ্যাঁ হি ইজ টেলিং আ জোক। সো ওর ফলোয়ারদেরকে বলবে না এটাতে রিয়াক্ট করার উচিত না, মানে যেটা ইন্ডিয়াতে করে। ইন্ডিয়াতে কুনাল কামরা নামে একটা কমেডিয়ান আছে, সে মানে মোদি, তারপর হচ্ছে ওর যে গদি চ্যানেল নেটওয়ার্ক পুরাটা নিয়ে প্রচুর কথা বলে। অ্যান্ড অলদো মোদি নেভার সেড হ্যাঁ গুড জব, বাট হি ডাজেন্ট গো অ্যান্ড ইউনো লাইক মানে গুলি করে উড়াই দেয়নি এতদিন, আয়না ঘরে নেয় নাই। সো এটাই এখন এই রেভলিউশনটা আসার একটা সুযোগ। বাট দেন এগেন যেহেতু আমি একদম রুট লেভেলে কমেডিটা নিয়ে কাজ করতেছি, আমার মনে হয় কিছু বিজনেস ইন্টারেস্ট আসা দরকার। লাইক মানে আমরা যে স্ট্যান্ড আপ ঢাকা যেরকমভাবে ফর্ম করছি বা করতেছি, আমি তো আমার ছোট জায়গার থেকে যতটুক পারি করতেছি। আমাকে কেউ যদি লাইক লেটস সে সামওয়ান ইনভেস্ট বিহাইন্ড স্ট্যান্ড আপ ঢাকা, দিস ক্যান ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ ইন্ডাস্ট্রি লাইক ইন্ডিয়া। অ্যান্ড বাংলাদেশে পোটেনশিয়াল আছে, বাংলাদেশে মিম কালচার দেখায় দিছে মানুষ কতটা হাসতে পছন্দ করে। সো এই লাইভ পারফরমেন্সগুলো অন্য লেভেলে যেতে পারে। মিসকনসেপশন মানুষের এখন যেটা হইতেছে যে যারা ভিডিও আপলোড দিছে এটা এতটা ছোট ছোট ইস্যুর ভিডিও ছিল, বা ইস্যুও না, মানে খুব র্যান্ডম কমেডি ভিডিও ছিল, যে পিপল নেভার ফেল্ট ইট ইজ ভেরি মানে সোশ্যালি ভায়াবল অ্যাজ আ মিনস অফ কমিউনিকেশন। সো উইদিন 3-4 মান্থস আমরা দেখবো যে কয়েকটা কমেডিয়ান খুব হার্ড হিটিং কমেডি আপলোড দিবে, সো ওইটাতে ছড়াবে। আর আরেকটা মেন ইস্যু হচ্ছে আমাদের কমেডি করার ভেন্যু, এটাও আমার মনে হয় এখন বাড়বে, মানে অ্যাওয়ারনেসটা হয়ে গেলে বাড়বে। আপনি কি অ্যানিমেল মুভিটা দেখছিলেন? মজার কাহিনী, আমি অন ফার্স্ট হচ্ছে করি অ্যানিমেল নিয়ে জোকটা আমি লিখি। সো আমাদের একটা কমেডিয়ান আছে সাদিত, ও হচ্ছে মানে পলিটিক্যাল স্যাটায়ার খুব ভালো ধরে, খুব ভালো করে। ওরে আমি গিয়ে বলছি, হ্যাঁ, পুরা যে একটু এরকম। তো ও মনে বলে ভাই এখানে আরেকটা জিনিস করা যায়। কি? মানে ধরেন পাবলিকের সাথে খেলা যায়, যে এটার পর তুমি ভাববা আমি কালকে থাকবো না। হ্যাঁ, এটা খুব ভালো লাগছে আমার এই পার্ট। সো সাথী দুইটা আমার লাইক ধরাই দিছে, ওটা ক্যাচ করছি। বাট অ্যানিমেলের ইয়াটা মানে আমার প্রথম যে ড্রাফটটা ছিল এটা আরও লম্বা ছিল, তারপরে আমি এখান থেকে কাট করে ছোট্ট মানে যে থাকে না কারণ ওর বাবাকে ভালোবাসে, এটাকে এক লাইনে আনার চেষ্টা করছি। আগে পুরো মানে স্পয়লার দিয়ে দিছি, পুরো সিনেমা স্পয়লার, কী হয়েছে না হয়েছে এগুলো কাটতে কাটতে এটা করছি। ভিডিও আপলোড দেওয়ার পর আমার মনে হয় নেটফ্লিক্সে অনেকে অ্যানিমেল গিয়ে দেখছেও, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড এটা কী বলতেছে। আর কনটেক্সটের জায়গায় কেমনে কেমনে মানে আমি কিন্তু অনেকজনকে গুলি করে মাইরে ফেলে যে ব্যাপারটা, আমার রেফারেন্স ছিল হচ্ছে 2013 হচ্ছে হেফাজতের ইন্সিডেন্স। এটা বাদেও আমরা অনেক গুম হওয়ার কাহিনী শুনছি, বিশ্বজিৎ মার্ডার হয়েছে, রাইট?
বা একভাবে বলা যায় যে গণজাগরণ মঞ্চে সে পাবলিক সেন্টিমেন্ট ব্যবহার করে তার বাবার হত্যাকারীদের মধ্যে থেকে মানুষদেরকে হচ্ছে ফাঁসির সাজা শুনাইছে। সো ওই ন্যারেটিভে আমি চিন্তা করছি এটা এই মুহূর্তে ছাত্র আন্দোলনের সাথে এতটা খাপে খাপে মিলে যাবে কল্পনাও করা যাইতো না। অ্যান্ড দ্য লাস্ট টাইম আই ডিড দ্যাট ওয়াজ অন 31st May। ওই দিন কইরে আমি স্টেজ থেকে নাইমেই নাসের ভাই, নাভিদস কমেডি ক্লাবের প্রডিউসার, সো ওনারে বলছি ভাই আমার এই ভিডিওটা লাগবে, এটা আপলোড দিতেই হবে। কবে দিব কেমনে দিব আমি জানি না, বাট দিস ইজ সামথিং আই হ্যাভ টু ডু। হ্যাঁ, সো আই অ্যাম ভেরি মানে কি বলবো মানে প্রিভিলেজ যে মানুষজন এটা অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। আজকে আমি দেখতেছি অন্য মানুষ এটা ডাউনলোড করে করে টিকটকে দিতেছে, বিভিন্ন রিলসে ডাউনলোড হয়েছে। যদিও নর্মাল অন্য ক্রিয়েটাররা যারা মানে যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশনই জব, এরা আবার এগুলারে কপিরাইট স্ট্রাইক দিত। আমার কাছে মনে হয়েছে দেখ না ছড়াক না। সো দ্যাট ওয়াজ গুড। বাট সে আরেকটা জিনিস বলবো, এই যে এই অ্যানিমেলের ভিডিওটা, এই ভিডিওটার কারণে একটা খুব মানে আজও একটা মেসেজ আমার কাছে আসছে, ইনফ্যাক্ট আজকে আসছে, যে আপনি নাভিদস কমেডি ক্লাবে কেন ভিডিও করছেন? নাভিদ মাহবুব তো আওয়ামী দালাল। হ্যাঁ, অ্যান্ড আমার কাছে না খুব জিনিসটা খুব খারাপ লাগছে। এই লোকটা 15 বছর ধরে একটা কমেডি ক্লাব চালাচ্ছে, উইচ ইজ দ্য অনলি কমেডি ক্লাব উইথ দ্য ফিজিক্যাল স্পেস। সে এই যে ভিডিওগুলো যে আমাদেরকে দেয়, হি ডাজেন্ট টেক এনি মানি ফ্রম আস। বিদেশে ইন্ডিয়াতে বা ইউকেতে টাকা দিতে হয় কমেডি করতে। লেটসে আমি শো করব, হ্যাবিট্যাটে শো করব, আমার হ্যাবিট্যাট পুরাটা ভাড়া দিয়ে নিয়ে নিতে হবে, তারপর টিকিট বিক্রি হয়ে টাকা আমার, হ্যাবিট্যাটে আমার ভাড়া দিতে হবে। নাভিদ ভাই কখনো আমাদের কাছ থেকে ভাড়া নেয় নাই। আমরা যে ভিডিওগুলো নিচ্ছি এটা কখনো চার্জ করে নাই। অন্য যে কোনো ক্লাবে মানে ফুল ওয়ার্ল্ড ওয়াইড, ইভেন ইফ ইউ আর ক্রিস রক, ইউ হ্যাভ টু পে টু টেক দ্য ভিডিও। বিভিন্ন ওপেন মাইক বিভিন্ন শোতে নাভিদ ভাই কখনো নেয় নাই। নাভিদ ভাইয়ের স্ট্যাবলিশ হোক। আরও ইন্টারেস্টিং কাহিনী, 2014-তে নাভিদস কমেডি ক্লাব একটা লোকেশন করছিল বনানীতে। এই লোকেশনটা একটা মানে পলিটিক্যাল লিডারের খুব বাসার কাছে ছিল। সামহাও তার কানে গেছে এখানে পলিটিক্যাল স্যাটায়ার হইছে বা হচ্ছে, এবং মানে লিটারালি এই জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়া বলে উচ্ছেদ করা হয়েছে। নাভিদ ভাইয়ের লাইফ টাইম সেভিংস নিয়ারলি 14 কি 15 লাখ টাকা ওই জায়গায় ইনভেস্টেড ছিল। হ্যাঁ, ইট ওয়াজ আ মানে ফুল পারফেক্ট কমেডি ক্লাব উইথ প্রপার ভিডিও, প্রপার লাইটিং, প্রপার স্টেজ, এভরিথিং। মানে আমরা লাস্ট ভার্সন অফ নাভিদস কমেডি ক্লাব যেটা দেখছি, এটা না মানে খুব মানে জোড়াতালি দেওয়া একটা সামথিং বানানো, টিনশেড জায়গার উপর কিন্তু। সো মানে ইম্যাজিন 300 সিটার প্রপার একটা অডিটোরিয়াম স্টাইলের একটা জায়গা করা, এটার পিছনে কত খরচ গেছে। সো এটার পর আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে করছি, প্রপার টিকিট সেল হয় নাই। মানুষজন মানে থাকে না, ডিউ টু দ্য রেস্ট্রিকশন অফ বাংলাদেশ, আমরা সেক্স কমেডি করতে পারতেছি না, আমরা রিলিজিয়ান নিয়ে কমেডি করতে পারি না, আমরা পলিটিক্স করলে তো মরেই যাবো, এইরকম অবস্থা। কারণ করবো কী নিয়ে? আমরা করছি মামা চাচা হ্যান ত্যান বলে, এই কমেডি চলছে এবং মানুষজন অ্যাকসেপ্ট করেনি, যেটা ফ্যাক্ট। সো আই ডোন্ট ব্লেম দ্য পিপল। যে একজন ট্রেভার নোয়া দেখে বলতেছে ট্রেভার নোয়া মোদিরে পচাইতেছে, হচ্ছে আফ্রিকান প্রেসিডেন্টদের পচাইতেছে, ট্রাম্পরে পচাইতেছে, বাংলাদেশে বসে তোমরা কি করছো? সো ইটস আ ফ্যাক্ট। ওইটার পর নাভিদ ভাই অনেক জায়গায় ঘোরার পর কোভিডের ঠিক পরপর এই নতুন স্পেসটা নেয়, সে আবার টাকা ঢালে। এই লোকটা অলরেডি মানে আই ডোন্ট নো হাউ মাচ হি ওজ টু ব্যাঙ্কস অর পিপল, বাট দিস মাচ আই নো, হি ইজ স্টিল ইন ডেট। সে ওই টাকা উঠাইতে পারে নাই, সে যে খরচ করছে এত কিছু সে উঠাইতে পারে নাই। এই লোকটা মানে দুইটা মেজর কোম্পানি, টেক কোম্পানি বলা যায় বা বড় কোম্পানি, নোকিয়া সিমেন্স বাংলাদেশ, তারপর হচ্ছে IBM বাংলাদেশের CEO পজিশন ছাইড়ে একটা কমেডি ক্লাব স্টার্ট করছে। এই লোকটা কতটা লস বিয়ার করছে। ওনার মানে ওনার ওয়াইফ MP হয়েছে, সবাই এটাই দেখতেছে। আমরা জানি যারা আপা MP হওয়ার পর আমাদেরকে বলছে যে এখন যেহেতু আমার পজিশন আছে, ফিল ফ্রি টু ডু পলিটিক্যাল স্যাটায়ার। হ্যাঁ, মানে
আমার কাছে, মানুষের কাছে হইতে পারে ভাই দালাল, আমার কাছে জারা মাহবুব ডিড দ্যাট টু সেভ মি সো দ্যাট আই কুড ডু কমেডি প্রপারলি। পিপল মাইট নট নো দ্যাট, ন্যারেশন এক একজনের কাছে এক একটা। সো মানে আই উইল সে বাংলাদেশের যত কমেডিয়ান আছে, ফিউচারে যতজন আসবে, হোয়াট এভার দ্য পাবলিক ন্যারেটিভ ইজ, মানে অ্যাকর্ডিং টু আস অ্যাজ কমেডিয়ানস, দিস ইজ হোয়াট উই স ফ্রম দি ইনসাইড। এবং এখন পর্যন্ত মানে ফর আ ফ্যাক্ট লাইক ইন্ডিভিজুয়ালি আমি চাই নাভিদ ভাই আবার স্টেজে উঠুক, অবশ্যই হবে। আমি চাই নাভিদস কমেডি ক্লাবে আবার পারফর্ম করবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে মানে অনেক কথাই বললাম, অ্যান্ড মোটামুটি আমরা আমাদের সময়ের শেষের দিকে চলে আসছি। আর আপনি যদি আমাদের অডিয়েন্সের ব্যাপারে কিছু বলতে চান বা অডিয়েন্সের জন্য কিছু বলতে চান। অডিয়েন্সের জন্য, যেহেতু আজকের টোটাল সেশনটা ওয়াজ মোস্টলি অ্যাবাউট দ্য আফটার ম্যাথ অফ 5th অগস্ট, সো আমি ভাই সবাইকে বলবো যে আপনারা গুজবে কান দিবেন না, আপনারা একটু র্যাশনাল হওয়া শুরু করেন, লেটস লার্ন আ বিট অ্যাবাউট হিস্ট্রি। মুরব্বী আমাদের যারা জীবিত আছে তাদের কাছে আমরা জিজ্ঞেস করি, জানি, এবং দিস ইজ অপরচুনিটি টু রিবিল্ড বাংলাদেশ। সো নেক্সট টাইম উই গেট দ্য অপরচুনিটি টু ভোট ফর সামওয়ান, let's be 100% sure that that guy is representing us, not a regime. So that's it. থ্যাংক ইউ সো মাচ বিভু ভাই। Welcome back.